প্রভাবশালী বনশাল পরিবারের একাধিক সদস্যকে নৃশংসভাবে খুন করা হয়। ইন্সপেক্টর জটিল যাদব এই কেসের তদন্ত করতে গিয়ে পরিবারের ভিতরে থাকা লোভ, বিশ্বাসঘাতকতা ও গোপন ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে, যেখানে পরিবারের নতুন বউ মীরা প্রধান সন্দেহভাজন হিসাবে উঠে আসে। কিন্তু সত্যটা ছিল আরো গভীর। জটিল যাদব বুঝতে পারে যে এই খুনগুলো শুধুমাত্র ব্যক্তিগত শত্রুতার জন্য নয়, বরং একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ, যা পরিবারের অন্ধকারের অতীত এবং পারিবারিক উত্তরাধিকারের সাথে জড়িত। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফিল্মসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এক্সপ্লেনেশন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও চিত্রাঙ্গদা সিং অভিনীত থ্রিলার মুভি রাত আকেলি হ্যায় দ্য বনশাল মার্ডার। এরকম থ্রিলার মুভির এক্সপ্লেনেশন ভিডিও চাইলে অবশ্যই আই বাটনে চেক করে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। সকাল সকাল নিজের ঘরে মেডিটেশন করছিল মীরা বনশাল, কিন্তু মনোসংযোগ করতে পারছিল না কাকের চিৎকারে। মীরা ওদের বাড়ির রান্নার লোক কাজলকে বলল, তোমার এখনো হয়নি? দেখছো না ওরা কত চিৎকার করছে? কাজল বলল, দিদি অন্য দিনের তুলনায় আজ একটু বেশি চিৎকার করছে। মীরা বাড়ির পিছন দিকে গিয়ে যা দেখলো তাতে তার শরীর শিউরে উঠল। দেখলো প্রচুর কাক মরে পড়ে আছে আর কতগুলো চিৎকার করতে করতে এলোমেলো উড়ে চলেছে। সামনে একটা পেপারের উপরে রাখা রয়েছে শুয়োরের কাটা মাথা। এই বনশাল পরিবার খুবই প্রভাবশালী। নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন সবই ওদের হাতের মুঠোয়। মীরা থানায় খবর দিলে সেখানে এলো ইন্সপেক্টর জটিল যাদব। অফিসার যাদব দেখলো বাড়ির ভিতরের পরিবেশ বেশ অদ্ভুত। গুরুমা বাড়ির সবাইকে বসিয়ে ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করাচ্ছেন নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য। কাল মীরার একমাত্র ছেলে অর্জুনের বাৎসরিক। সেই সময় বনশাল ফ্যামিলির পিএ রজত শেট্টি এসে বলল, আমি কোম্পানির সিএফও মীরা ম্যামের সাথে থাকি। মীরা মহেন্দ্র বনশালের নাতনি। মহেন্দ্র বনশাল এখন কথা বলার মতো অবস্থায় নেই। ওনার বড় ছেলে প্রশান্ত বনশাল আপনাদের সাথে কথা বলবেন। কিন্তু প্রশান্ত বাবুও ঠিকঠাক কথা বলতে না পেরে তার ছেলে মাধবকে পাঠালো কথা বলার জন্য। মাধব জটিল যাদবকে বলল, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে। গুরুমা বলেছেন বাড়ির উপর কেউ কালো জাদু করেছে। মাধব অফিসারকে ঘটনাস্থলে নিয়ে গেল। অফিসার যাদব দেখলো দেওয়ালে একটা সিঁড়ি লাগানো রয়েছে, মানে বাইরের কেউ এসে এই শুয়োরের কাটা মাথাটা রেখে গেছে। অফিসার কাকদের খাবারের জলটাকে ফরেনসিকে পাঠাতে বলল। সিসিটিভিতে দেখা গেল দুজন লোক ওই কাটা মাথাটা রেখে গেছে। রাতের ডিউটিতে থাকে দুজন গার্ড, ওম প্রকাশ আর উমেশ যাদব, কিন্তু ওরা কিছুই দেখতে পায়নি। ছাদে উঠে অফিসার দেখলো সামনে ম্যাল রোড। অফিসার যাদব সাব ইন্সপেক্টর নন্দুকে বলল ওই রোডের সিসিটিভি রিপোর্টটা আনতে। ঠিক সেই সময় নিচে থেকে চিৎকার শুনে সেখানে গিয়ে জটিল যাদব দেখলো যে মহেন্দ্র বনশালের মেজ ছেলের ছেলে আরব ছটপট করছে আর চিৎকার করছে, বাড়ি থেকে পালাতে চাইছে। ওর বাবা, মা, বোন ওকে ধরে রাখতে পারছে না। মীরা এসে ওকে শান্ত করলো। গার্ড উমেশ যাদব বলল, আরব ভাই খুব নেশা করে, ড্রাগসের নেশা, তাই ওকে একটা ঘরে বন্দি রাখতে হয়। এবার ডিজিপি সমীর বর্মা সেখানে এলো। এই বনশাল ফ্যামিলির সাথে ডিজিপির খুব ভালো কানেকশন। মহেন্দ্র বনশাল এই ঘটনায় প্রচন্ড ক্ষেপে আছেন, যা তা বলে চলেছেন। বললেন, ওকে ধরে নিয়ে আসো, ও আমাদের কোম্পানি খেতে চাইছে, ওর সাহস নেই আমাদের সামনে আসার, তাই পিঠ পিছিয়ে এসব করাচ্ছে। গুরুমা ওনাকে শান্ত করে বললেন, যা হবার তা হবেই, কেউ আটকাতে পারবে না। ডিজিপি ঘটনাস্থল দেখার সময় অফিসার জটিল যাদব জিজ্ঞেস করলো, মহেন্দ্রবাবু কারো সম্বন্ধে কথা বলছিলেন, কে সে? ডিজিপি বললেন, রাজেশ চন্দ্র বনশাল, মহেন্দ্র বনশালের বড় ভাইয়ের ছেলে। এদের মধ্যে ঝামেলা চলছে। একদিকে এদের খবরের কাগজ প্রভাত মন্থন, অন্যদিকে ওদের টিভি চ্যানেল নিউ রাইজ। কিন্তু রাজেশ চন্দ্র আমার বন্ধু, তাই আমাকেই ডাকা হয়েছে এই কেসের জন্য। মেল রোডের সিসিটিভিতে দেখা গেল যে দুটো ছেলে একটা নীল রঙের গাড়িতে করে পালাচ্ছে। খবর পাওয়া গেছে ছেলে দুটো বস্তিতে থাকে। এরপর জটিল গেল সেই বস্তিতে, নোংরা বস্তি। অফিসার দেখলো অনেক বাচ্চাদের মুখে নিবুলাইজেশন দেওয়া রয়েছে। কোন রকমে লোক দুটোকে ধরে জেলে ঢুকিয়ে প্রচন্ড মারধর করে জানতে পারা গেল লোক দুটো নিউ রাইজ মিডিয়াতেই কাজ করে। এরপর ডিজিপি আর অফিসার জটিল যাদব রাজেশ চন্দ্রর কাছে গেলে ও বলল, এটা ওদের ঘরের ভিতরেই কেউ করেছে, ভালো করে খবর নাও। পুরো বাড়ির সিসিটিভি দেখে জানতে পারা গেল বাড়ির পিছনের টুল শেডের উপরের ক্যামেরা অ্যাক্টিভেট নেই। মীরা ম্যাডামের প্রাইভেসি ইস্যুর কারণে ওটাকে বন্ধ রাখা হয়েছে। অফিসার ওটাকে অ্যাক্টিভেট করতে বলল। অফিসার যাদব জেলে সেই লোক দুটোকে বলল, যা জানিস সবটা বল।
একটা ছেলে বলল যে ওদের কেউ ফোন করেছিল, তারপর মেসেজে অ্যাড্রেস পাঠিয়েছিল, তারপর প্রভাত মন্থনের পেপারে টাকা পাঠিয়ে বলেছিল এর উপরেই কাটা মাথাটা রাখ। আমরা লোকটাকে দেখিনি। অফিসার নন্দু বলল পিএনপিএল নামের একটা কর্পোরেট কোম্পানির নামে রেজিস্টার আছে সেই সিম কার্ড। অফিসার যাদব গুগল করে দেখলো পিএমপিএল মানে প্রভাত মন্থন প্রাইভেট লিমিটেড, তার মানে বনসল কোম্পানির নামেই আছে এই সিম কার্ড। জটিল যাদব নন্দুকে বলল আমার সবকিছু ঠিকঠাক লাগছে না। তাই সেই রাতেই জটিল যাদব গেল বনসল বাড়ি। গেটে গার্ডকে ডাকলে কেউ দরজা খুলল না। পাঁচির ডিঙিয়ে ভিতরে ঢুকে অফিসার যাদব দেখলো গার্ড উমেশ যাদব গভীর ঘুমে আচ্ছন্ন। কাছে গিয়ে ডাকলেও সাড়া দিচ্ছে না। বোঝা গেল একে কেউ ঘুমের ওষুধ খাইয়েছে। গার্ড ওম প্রকাশকেও আশেপাশে কোথাও দেখতে পাওয়া গেল না। যাদব দেখলো মীরা বনসল রক্তে মাখামাখি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। জটিল যাদব জিজ্ঞেস করলো যে কি হয়েছে। মীরা বলল সবাইকে মেরে ফেললো, কেউ বেঁচে নেই, সবাই চলে গেল। মীরাকে গার্ডের ঘরে বসিয়ে রেখে জটিল মেন ঘরে ঢুকলো। দেখলো চারিদিকে রক্তে বান ভেসে যাচ্ছে, নৃশংস হত্যাকাণ্ড। আস্থা তার রুমের বাইরে বেরিয়ে এসে বলল বাইরে কিছু হয়েছে, মীরাদি কোথায়? জটিল ওকে নিজের রুমের ভিতরেই থাকতে বলে সামনে এগিয়ে গেল। রক্তের ছাপ ফলো করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে দেখলো ওম প্রকাশ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু ও বেঁচে আছে। সেখানে কাঁচের জানলা ভাঙা। সেখান দিয়ে নিচে তাকিয়ে দেখলো সুইমিং পুলে ভাসছে একজনের মৃতদেহ। তার কিছুটা আগেই মহেন্দ্র বনসলের মেজ ছেলে আর তার বউয়ের মৃতদেহ পড়ে রয়েছে, সবার মুখেই কাপড় দিয়ে ঢাকা। সেখান থেকে বেরিয়ে এগিয়ে গিয়ে দেখলো মীরার ঘরে কিছু হয়নি, কিন্তু তার পাশের ঘরেই টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ে রয়েছে মাধব বনসলের মৃতদেহ। জটিল নন্দুকে ফোন করে পুলিশের টিম পাঠাতে বলল। তারপর মহেন্দ্র বনসলের ঘরে গিয়ে দেখলো তার মৃতদেহ বিছানায় আর পাশের ঘরে তার বড় ছেলের মৃতদেহ পড়ে রয়েছে। জটিল ডিজিপি কে ফোন করে ফরেন্সিক টিম পাঠাতে বলল। এরপর ঘটনাস্থলে এলো ডিজিপি, সাথে এসপি চৌহান, এই কেসটার ওই ইনচার্জ। কিন্তু লোকটা খুব একটা ভালো নয়, জটিল যাদবকে পছন্দ করে না। তারপর সেখানে পৌঁছলো ফরেন্সিক টিম। তাদের প্রধান হলো ডক্টর পানিকার। ডক্টর পানিকার জটিলকে ওদের সাথে ভিতরে যেতে বলল, আর মীরা এবং আস্থা আর গুরুমাকে বসিয়ে রাখতে বলল। ওদের কাপড়ে যে ব্লাড আছে তার এভিডেন্স নিতে হবে। সমস্ত বডি থেকে এভিডেন্স কালেক্ট করলো ডক্টর পানিকার। সুইমিং পুলের জলের তলায় পাওয়া গেল সেই মার্ডার ওয়েপেন, একটা ধারালো চপার। সুইমিং পুলে পড়েছিল আরবের মৃতদেহ। পরদিন সকালে মীরাকে ইন্ট্রোগেট করলে মীরা বলল তখন রাত 10টা হবে, আমি বাথরুমে ছিলাম, কেউ আমার দরজা খোলার চেষ্টা করছিল। শোবার আগে আমি প্রতিদিনই মেডিটেশন করতে বসি, তখন আমি কারোর চিৎকার শুনতে পেয়েছিলাম। বাইরে বেরিয়ে এসে দেখি চাচাজি তার ঘর থেকে বেরিয়ে পড়ছেন, আর ওনার গলাটা কাটা ছিল। ঘরের ভিতর থেকে আরব বেরিয়ে এলো, আর ওর হাতেই ছিল সেই চপার। আমি পিছিয়ে যাচ্ছিলাম ভয়ে, চিৎকার করতে করতে। আমার চিৎকার শুনেই মনে হয় ওম প্রকাশ উপরে উঠে আসে। তাকে দেখে আরব ওর বুকের উপর চপার দিয়ে আঘাত করে। আমি ভয়ে নিচে নেমে আসি। চিৎকার শুনে আস্থা ওর রুম থেকে বেরিয়ে পড়েছিল। আমি আবার ওকে ওর রুমে ঢুকিয়ে দিই। তারপর শুনি সুইমিং পুলে কিছু পড়ার শব্দ। আমি গার্ডকে ডাকতে যাবার সময় আরবকে জলে পড়ে থাকতে দেখতে পাই। আমার ধারণা এই হত্যাকাণ্ড আরবই করেছে। জটিল বলল কিন্তু আমার অন্যরকম লাগছে। যেভাবে মৃতদেহগুলো ছিল দেখে বোঝাই যাচ্ছিল কেউ আততায়ীর সাথে লড়তে বা পালিয়ে যেতে চায়নি। সেটা কেন? আমার মনে হয় পুরো বনসল পরিবারকেই সেদিনে ড্রাগস দেওয়া হয়েছিল। ঘুমের মধ্যেই মারা হয়েছে তাদের, ঠিক যেভাবে সেই কাকগুলোকে ড্রাগস দিয়ে মারা হয়েছিল। আমার মনে হচ্ছে কাল রাত্রে অন্য কিছু ঘটেছিল। আরবকে দেখে আমার মনে হচ্ছে না যে ও সবাইকে মারতে পারে। গার্ড উমেশ বলল সব গার্ড রান্নার লোক মালি চলে যাবার পর আমি ডিনার করেছিলাম। ওম প্রকাশ বরাবরই দেরিতে খায়, কিভাবে যে এত গভীর ঘুম এলো আমি বুঝতে পারলাম না। আরব ভাইও সেদিনের পর থেকে বাইরে বেরোয়নি আর। জটিল বলল মাধব বনসল যে ল্যাপটপটাতে কাজ করছিল সেটা চেক করো। ডক্টর পানেকার বলল ড্রাগস কোনো ক্ষীরের মধ্যে ছিল। জটিল বলল তাহলে আস্থা, ওম প্রকাশ আর মীরা কি করে বেঁচে গেল? ডক্টর পানিকার বলল আস্থার দুধে অ্যালার্জি, আর মীরা ক্ষীর খায় না। ওম প্রকাশের খাবার খাওয়া তখনও বাকি ছিল। জটিল বলল আমাদের একবার আস্থার সাথে কথা বলা দরকার। আস্থা রয়েছে রাজেশ চন্দ্র বনসলের নিউজ রুমে। এখানে একটা খটকা লাগলো জটিলের, যে রাজেশ চন্দ্র
চন্দ্রের সাথে বনসল ফ্যামিলির সাপে নেউলে সম্পর্ক, তাহলে আস্থা এখানে কেন? আস্থা বলল, আরব অ্যাডিক্টেড ছিল ঠিকই, মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়তো, তাই ওকে ফার্ম হাউসের একটা ঘরে বন্দি রাখতে হতো, কিন্তু ও কাউকে খুন করতে পারে না। আমরা তো সেই রাত্রে ভিডিও গেম খেলছিলাম। সেদিন ও ড্রাগসও নেয়নি। সেদিন আমি ওম প্রকাশকে পিছনের দরজা দিয়ে ঢুকতে দেখেছিলাম। আমি জিজ্ঞেস করলে সে বলেছিল পিছনের দরজাটা খোলা ছিল। ওম প্রকাশ সবার শেষে চারধার চেক করে ঘুমোতে যেত। এর আগেও অনেকবার পিছনের দরজা খোলা থেকে গেছে। ওম প্রকাশ চলে যাবার পর আরব আমার রুম থেকে বেরিয়ে গেল, আর তার কিছুক্ষণ পরই আমি সেই আর্তনাদ শুনতে পাই। বাইরে বেরিয়ে এসে দেখি ওম প্রকাশ দৌড়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল, আর মীরাদি ভয়ে ভয়ে নেমে এসে আমাকে আমার ঘরে টেনে নিয়ে গেল। ওখান থেকে বেরোতে বারণ করলো, আর নিজে গেল গার্ডকে ডাক। অফিসার জটিল যাদব বলল, রাজেশ চন্দ্র তো প্রভাত মন্থনকে নিয়ে নিতে চাই, তারপরেও আপনি এখানে? আস্থা বলল, প্রভাত মন্থন তো শেষ। অর্জুন মারা যাবার পর কোম্পানির অ্যাসেন্সের উপর লোন নিয়ে কোম্পানি শেষ করে দিয়েছে মীরাদি। ওর মেন্টাল কন্ডিশন আমার ঠিক লাগে না। আমাদের ফ্যামিলির রাজেশ আঙ্কেলের থেকে কোনো ভয়ই ছিল না। জটিল বলল, তাহলে কে তোমাদের ক্ষতি করতে পারে বলে মনে হয়? আস্থা বলল, গুরুমা। ও এক নম্বরের ভণ্ড আর পাষণ্ড একজন মহিলা, বিষয় সম্পত্তিতে আসক্ত। এই সব কিছুর পেছনে সেই আছে। মীরা দিদির কথায় ঘন্টার পর ঘন্টা আরবকে রুমে বন্ধ করে রেখে কি সব করত। এবার জটিল যাদব গেল গুরুমার সাথে কথা বলতে। জিজ্ঞেস করলো, এই ঘর থেকে যে ক্ষীর প্রসাদের রূপে বাইরে যেত, সেটা কে বানাতো, কে নিয়ে যেত? গুরুমা বললেন, প্রত্যেক শনিবার এই বাড়ির রান্নাঘরেই তৈরি হয় সেই ক্ষীর। জটিল বলল, আপনার ক্ষীরে তো ঘুমের ওষুধ মেশানো ছিল। গুরুমা বললেন, আমি তো দিইনি ঘুমের ওষুধ। জটিল যাদব এবার গেল মীরার হাজবেন্ডের সাথে কথা বলতে। মীরার হাজবেন্ড ডক্টর খান্না সেপারেট থাকে, প্র্যাকটিস করতে মাঝে মাঝে লন্ডনে যেতে হয়। ডক্টর খান্না বলল, তাই আমি আমার ছেলের বাৎসরিকের দিনে থাকতে পারিনি। জটিল বলল, কি হয়েছিল আপনার ছেলের? ডক্টর খান্না বলল, অর্জুনের পালমোনারি কন্ডিশন খারাপ হয়ে গিয়েছিল। মীরা ওকে লন্ডনে নিয়ে গিয়েছিল, কিন্তু কিছু করা যায়নি। সেই সময় একটা ফোন এলো। ডক্টর খান্না কাউকে ক্লোনারিজেপাম ওষুধটা তাড়াতাড়ি পাঠাতে বলল। ওষুধটার নাম শুনেই জটিল জিজ্ঞেস করলো, কে নাই এই ওষুধ? এটা তো ঘুমের ওষুধ। ডক্টর খান্না বলল, অর্জুন মারা যাবার পর থেকে মীরার ঘুম আসে না, তাই ওকেই দিতে হয়। জটিল যাদব এই বাড়ির রাঁধুনি কাজলের সাথে কথা বলে জানতে পারলো, অর্জুনের মৃত্যুর পরপরই এই গুরুমার আগমন হয় এই বাড়ি। মীরা দিদি আর বাকিরাও গেরুয়া রঙের কাপড়, সাত্বিক আহার, ঘন্টার পর ঘন্টা প্রার্থনা, হুম, যজ্ঞ এইসব নিয়েই ব্যস্ত থাকতো। জটিল নন্দুকে অর্জুন বনসলের মেডিকেল ফাইল বার করতে বলল। জটিল দেখলো টুল রুমের কাছের সিসিটিভি অ্যাক্টিভেট হয়ে গেছে। ডক্টর পানিকর জটিল যাদবকে ডেকে পাঠালো বনসল বাড়িতে। বলল, সবার প্রথমে মহেন্দ্র বনসলকে মারা হয়েছে, তারপর প্রশান্ত বনসল। ওদেরকে মারবার ধরন দেখে বোঝা যাচ্ছে খুনি খুবই হিংস্র, বোধহয় কোনো প্রতিহিংসায় ভুগছে, তাই এত ব্রুটালি খুনগুলো করেছে। প্রত্যেকটা খুনের সময়ের ঘটনাগুলো ব্যাখ্যা করতে লাগলো ডক্টর পানিকর। এবার সেই সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়লো সেদিনের হত্যাকাণ্ড হবার আগেই দুজন সেই চুপি চুপি টুল শেডের দিকে গিয়েছিল। একজন হলো ওম প্রকাশ, যে প্রতিদিন রুটিন রাউন্ডে যায়, আর দ্বিতীয় জন হচ্ছে মীরা বনসল। টুল শেডের দিকে যাবার সময় ওর হাত দুটো শালের বাইরে ছিল আর খালি ছিল। এরপর ফিরে আসার সময় ওর হাত দুটো শালের ভিতরে ঢোকানো ছিল, যেন কোনো কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছে। আর মার্ডার ওয়েপনটাও তো ওই টুল শেডের ভিতরেই ছিল। ডক্টর পানেকর বলল, কিন্তু আরবের বডি মীরা আর আস্থার রুমের ভিতরে ঢুকে যাবার পর উপর থেকে পড়েছে, সেটা কিভাবে সম্ভব? জটিল বলল, আরব মীরাকে ওর প্যারেন্টসের উপর অ্যাটাক করতে দেখেছিল, তারপর মীরার সাথে ওর হাতাহাতি হয়। মীরার চিৎকার শুনে ওম প্রকাশ হয়তো উপরে দৌড়ে যায়, সেটাই আস্থা দেখেছিল। তারপর ওম প্রকাশের সাথে আরবের হাতাহাতি হবার সময় ওম প্রকাশ আরবকে ধাক্কা দেয়, তাই জানলার কাঁচ ভেঙে নিচে পড়ে গিয়ে মারা যায় আরব। এসপি চৌহান বলল, তাহলে মীরা, আস্থা আর রেহানকে মারলো না কেন? জটিল যাদব বলল, একা বেঁচে থাকলে হয়তো সন্দেহটা ওর উপরেই যেত, তাই মীরা ওদেরকেও বাঁচিয়ে রেখেছে। মীরা প্রথম থেকেই এটা দেখাতে চেয়েছিল যে থ্রেট বাইরে থেকেই আসছে, হয়তো রাজেশ চন্দ্র বনসলকে বোঝাতে চাইছিল। আর সবার শরীর থেকে যে ঘুমের ওষুধটা পাওয়া গেছে, সেটা মীরাই ইউজ করে। ডিজিপি বলল, কিন্তু মোটিভটা কি হতে পারে?
ইন্সপেক্টর জটিল যাদব বলল, যে রাতে মাধব মারা যায় তখন ও ওদের কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্টটা স্টাডি করছিল। সেটা থেকে আমরা জেনেছি যে নিজের ছেলের মৃত্যুর পর মীরা বানসাল গুরুমার নামে প্রায় 2,000 কোটি টাকার প্রপার্টি কিনেছে। আস্থা বলছিল যে ওর বাবা নেক্সট বোর্ড মিটিং এ প্রভাত মন্থন ছেড়ে দিচ্ছিল, তাই গুরু আর চেলা মিলে সবাইকে শেষ করে দিল। ডিজিপি ডক্টর পানেকারকে সবকিছু রিঅ্যানালাইসিস করতে বলল আর জটিল যাদবকে আরো ভালো করে খবর নিতে বলল। জটিল আবার মীরা বনসলকে ডেকে পাঠালো, জিজ্ঞেস করলো, আপনি সেদিন টুল শেডের দিকে গিয়েছিলেন কেন, আর সেটা পুলিশের কাছে লুকোলেন কেন? মীরা বলল, আমি জাস্ট স্মোক করতে গিয়েছিলাম। এবার মীরার ছেলে অর্জুনের মেডিকেল রিপোর্ট নিয়ে জটিল যাদব গেল ডক্টর পানিকারের কাছে। রিপোর্ট দেখে ডক্টর বলল, অর্জুনের স্টেপ্টোকক্কাস নিউমোনিয়া হয়েছিল, এটা 10% মধ্যে হানিকারক। জটিল জিজ্ঞেস করলো, এই রোগে কতদিনের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে? 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হয়? ডক্টর পানিকার বলল, ওর রিপোর্টে লেখা আছে বাচ্চা 15 থেকে 20 দিন অসুস্থ ছিল, না 1 সপ্তাহের মধ্যে তো মৃত্যু হতে পারে না। জটিল একটা ফাইল দেখিয়ে বলল, অর্জুন স্কুলের সুইমার চ্যাম্পিয়ন ছিল, জলে অনেকক্ষণ নিঃশ্বাস না নিয়ে থাকতে পারত, এই হলো ওর ফিটনেস সার্টিফিকেট। জটিল যাদব মীরা বানসালের 28 জানুয়ারির একটা পোস্ট দেখালো, সেখানে অর্জুনের মুখে নিবুলাইজেশন দেওয়া রয়েছে আর অর্জুনের মৃত্যু হয়েছে 31 জানুয়ারি। এদিকে অর্জুনের ফিটনেস সার্টিফিকেটের ডেট দেওয়া ছিল 24 জানুয়ারি। সবকিছু দেখে শুনে ডক্টর পানিকার বলল, নিউমোনিয়ায় এত তাড়াতাড়ি মৃত্যু হওয়া তো সম্ভব নয়, এই হসপিটালের রিপোর্ট সব ভুয়ো, এই ফ্যামিলি নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। ডক্টর পানেকার বলল, ডিজিপি বর্মার সাথে ওই ফ্যামিলির খুব ভালো বন্ধুত্ব, তাই এই খবরটা এক্ষুনি ওর কাছে নিয়ে যেও, আগে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করো, তারপর ওকে জানাবে। এরপর জটিল যাদব গেল সেই বস্তিতে। উকিল নিশা ম্যাডামের কাছে গিয়ে জানতে চাইলো যে বস্তিতে যে সমস্ত বাচ্চাদের মুখে নিবুলাইজেশন দেওয়া হচ্ছে কি হয়েছিল তাদের। নিশা ম্যাডাম বলল, 26 জানুয়ারির রাতে আমার বাবা হসপিটালে ভর্তি ছিল, আমি দেখি হসপিটালের এমার্জেন্সিতে খুবই শোরগোল চলছে। জিজ্ঞেস করলে ওরা বলল স্কুলের বাচ্চাদের আচমকা বমি, কাশি, মাথা ব্যথা শুরু হয়েছিল। খোঁজ নিয়ে জানতে পারি ঘটনাটা স্কুলের একটা রুমে হয়েছিল। ফাংশনের জন্য ওই রুমটাতেই লাইন দিয়ে দাঁড়িয়েছিল বাচ্চারা। রুমটাতে একটা ম্যানহোল কাভার ছিল, সেখান থেকে একটা দুর্গন্ধ পেয়েছিল বাচ্চাগুলো, কিন্তু তাও বাচ্চারা নাক মুখ বন্ধ করে হাতে পতাকা নিয়ে ওখানেই দাঁড়িয়েছিল লাইনে। ওধারে মঞ্চে ভাষণ চলছিল। 9 জন বাচ্চা এই ঘটনায় মারা গেছে, এখনো অনেকে অসুস্থ, মারা যাচ্ছে। সামনে একটা রাবারের ফ্যাক্টরি আছে, সমস্ত বিষাক্ত কেমিক্যাল ওখান থেকেই এই ম্যানহোলে আসে। এখন ফ্যাক্টরি বন্ধ, কারো নামে নেই, তাই কারো উপর কেস করা যায়নি। আসল মালিককে কেউ জানে না। জটিল যাদব বলল, এতগুলো মৃত্যুর জন্য কোনো থানাতে কোনো কমপ্লেন জমা পড়েনি? নিশা ম্যাম বলল, কে কি বলবে, অবৈধ বস্তিতে থাকে এরা, কিছু বলতে গেলেই তো বুলডোজার দিয়ে বস্তি উজাড়ের ভয় দেখায়, সবাই প্রভাবশালী মানুষ কিনা। জটিল যাদব বলল, এই ঘটনাটা 26 জানুয়ারিতে হয়েছিল, কিন্তু আমার কেসের মীরা বানসালের ছেলে অর্জুন বানসালের মৃত্যুর সাথে এর কি সম্পর্ক? নিশা ম্যাম বলল, সেদিন অর্জুন ওর মা মীরার সাথে এই স্কুলেই তো ছিল, ওই রুমেই, মীরাই তো ছিল সেদিনের চিফ গেস্ট, কিন্তু সবকিছু জেনেও ওদের খবরের কাগজে সব উল্টোপাল্টা খবর ছাপলো, একটাও সত্যি ঘটনা ছাপলো না। আমার কাছে সেদিনের সমস্ত ফটো ভিডিও সব আছে। জটিল গেল সেই কারখানায়, একটা মেশিনের ভিতর থেকে কিছু পোড়া ফাইল বের করলো, খুব স্ট্রং একটা এভিডেন্স রয়েছে এতে। জটিল নন্দুকে ফোন করে বলল, মাধবের ল্যাপটপে যে কোম্পানির নাম রয়েছে তার ডিটেল পাঠাও তো আমাকে। এবার সেই ফাইল নিয়ে জটিল যাদব গেল ডিজিপির কাছে। আবার মীরা বানসালকে ডেকে পাঠানো হলো। জটিল যাদব জিজ্ঞেস করলো, সেদিন আপনি ক্ষীর খাননি কেন? মীরা বলল, আমার ইচ্ছে করেনি তাই। জটিল বলল, আরবের কাছে ওই ওষুধ এলো কি করে? মীরা বলল, আস্থার কাছ থেকে পেতে পারে। জটিল বলল, আস্থার কাছে সেরকম কোনো প্রেসক্রিপশন পাওয়া যায়নি, কারণ আপনি খান সেই ঘুমের ওষুধ যেটা আপনার কাছে সব সময় থাকে। ওই ঘুমের ওষুধ দিয়েই সেদিন সবাইকে অজ্ঞান করা হয়েছিল, কিন্তু আপনি হননি। ওদিকে যখন সবাইকে খুন করা হচ্ছিল তখন আপনি মেডিটেশন করছিলেন। খুনি আপনার ঘরের দরজা নক করে দিয়ে ফিরে গেল। কারো রুমের দরজা বন্ধ ছিল না, শুধু আপনার রুমেরই দরজা বন্ধ ছিল। আপনি সেদিন আস্থাকে উপরে যেতে দেননি, যেখানে ওর বাবা মা মরে পড়েছিল। আপনি পুলিশকে ফোন করেননি। আপনি দেখলেন আরব চপার নিয়ে মারতে আসছে, কিন্তু আরব সেদিন তো ড্রাগস নেয়নি, ও আস্থার সাথে সেদিন ভিডিও গেম খেলছিল। আপনি সেটা জানতেন না, তাই তো, তাই ইজিলি মিথ্যাগুলো বলে যাচ্ছেন। মীরা বলল, সত্যি আমি জানতাম না। অফিসার যাদব বলল, আরব পর্যন্ত মার্ডার ওয়েপেন গেল কি করে? এবারে জটিল 26 জানুয়ারিতে কি হয়েছিল সেটা জানতে চাইলো। বলল, আপনার ছেলে 15 দিন ধরে অসুস্থ ছিল, তো
তো সেদিন বস্তির ওই স্কুলে আপনার ছেলে কি করছিল? সেদিনের ওই ঘটনা সব জানার পরেও আপনি বা আপনার পেপার একটা শব্দও ছাপেনি ওই মর্মান্তিক ঘটনা। আপনারই ছিল না ওই অবৈধ ফ্যাক্টরি, না কারো নাম, না কাউকে শাস্তি। কিন্তু শাস্তি তো আপনি পেয়েছেন। প্রভাত বন্ধনের নামে ঘৃণা হয়ে গিয়েছিল আপনার, তাই সবকিছু গুরুমার নামে করে দিচ্ছিলেন। ক্লোরিন কম্পাউন্ড যা লাংসকে ইনজিওর করে, সেটা এই বাচ্চাদের মতো আপনার বাচ্চার লাংসেও নিশ্চয়ই পাওয়া গিয়েছে। এই দেখুন ফটো। কিন্তু মীরা বানসাল কোনো কিছুই না দেখে কাঁদতে কাঁদতে চলে গেল। ফটোগুলোর দিকে তাকিয়ে হতাশ হয়ে বসেছিল জটিল যাদব। তখনই একটা ফটোতে ও কিছু দেখতে পেল। ডক্টর পানিকারকে ফোন করে একটা নাম বলল জটিল যাদব। বলল এটার ফরেনসিক যাঞ্চ করান। জটিল যাদব এরপর গেল হসপিটালে। গার্ড ওম প্রকাশের জ্ঞান ফিরেছে। ওম প্রকাশ বলল, আমি দেখেছিলাম পিছনের দরজা খোলা রয়েছে। ভিতরে ঢুকলে আস্থা ম্যাডাম আমাকে দেখতে পায়। বেরিয়ে আসছিলাম, তখনই উপর থেকে হঠাৎ চিৎকার শুনতে পেলাম। দৌড়ে উপরে গিয়ে দেখি আরব মীরা ম্যামকে মারতে আসছিল। আমি বাঁচাতে গিয়ে আরব আমার উপরে হামলা করে। আমাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়। আমি জোরে আরবকে ধাক্কা দিই। আরব নিচে পড়ে গিয়ে মারা যায়। জটিল যাদব বলল, তুমি মিথ্যা বলছো। উমেশ আরবের জন্য ড্রাগস আনতো আর তুমি সেটা আরবকে দিতে। এই ফটো থেকে আমি সেটা জানতে পেরেছি। এটা তোমারই ফটো, তাই না? 26 জানুয়ারিতে ওই স্কুলে তোলা ফটো, যেখানে তুমি আর তোমার মেয়েও রয়েছে। সেদিন তুমিও তোমার মেয়েকে হসপিটালে ভর্তি করতে নিয়ে গিয়েছিলে। ওম প্রকাশ এবার কাঁদতে কাঁদতে কনফেশন দিল যে হ্যাঁ, হত্যাগুলো আমি করেছি। ওদের জন্য আমার ফুটফুটে মেয়েটা মারা যায়। আমি মীরা ম্যামের ড্রাইভার ছিলাম। সেদিন আমার মেয়ে আর মীরা দিদির ছেলে অর্জুন একই সাথে ছিল। ওই ঘটনার পর মীরা দিদি অর্জুনকে নিয়ে লন্ডন চলে গেল আর আমাদের ছেলে মেয়েরা পড়ে রইল সরকারি হসপিটালে। বিনা চিকিৎসায় অনেক বাচ্চা মারা গেল। অনেকের হাতে পায়ে ধরেছিলাম আমরা সেদিন। মহেন্দ্র বর্মারও হাতে পায়ে ধরেছি, কিন্তু মহেন্দ্র বর্মা বস্তি ভেঙে গুড়িয়ে দেবার ভয় দেখিয়ে চুপ করিয়ে দিয়েছিল আমাদের সবাইকে। সেদিনই আমি ঠিক করেছিলাম বনসাল পরিবারকে আমি শেষ করে দেব। সেদিন টুল শেড থেকে চপার নিয়ে আমি পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকেছিলাম। আরব ওর মা বাবাকে মারতে আমাকে দেখে ফেলেছিল। আরব আমার উপর ঝাঁপিয়ে পড়ায় আমার হাত থেকে চপারটা পড়ে যায়। সেই চপার নিয়ে ও আমার দিকে তেড়ে আসছিল। মীরা দিদি মাঝখানে চলে তাই মীরা দিদি ভাবছিল যে আরবই সবাইকে মেরেছে। ওদের এরকম শাস্তি পাওয়া উচিত ছিল। সমস্ত কনফেশন রেকর্ড করছিল অফিসার নন্দু। পরদিন বিনা পারমিশনে বনসাল পরিবারের এই কুৎসার ভিডিও পোস্ট করে দিল জটিল যাদব। কারণ ও জানতো ডিজিপি এগুলো জানতে পারলে পাবলিক হতে দেবে না, চেপে যাবে। এর শাস্তি স্বরূপ জটিল যাদবকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো। তো বন্ধুরা, মুভিটিকে এখানেই শেষ করা হয়েছে। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।